আমার বাবাকে ফিরিয়ে দিন, আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না, আমরা অনেক কান্না করছি, এখন শুধু আমরা আমার বাবাদের ফিরিয়ে চাই। নির্বাচনের আগে গণহত্যার বিচার চাইলেন গুম খুনের শিকার পরিবারগুলো। গণজমায়েত কর্মসূচিতে সব পক্ষকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক। তারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। কোনোভাবেই আমাদের যে অর্জন সেটা যাতে ভুলন্টিত না হয়। এই রাজনীতির লড়াই চলবেই, তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। গণ অভ্যুত্থানে অংশ নেয়া বিপ্লবী নারীদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা। দেশ গড়তে বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান। এটা ঐতিহাসিক একটা জিনিস, পৃথিবীর ইতিহাসের একটা জিনিস। তোমরা সেই শক্তিটা দেখিয়েছো। তোমার মতো মেয়ে বাংলাদেশে শুধু নয়, পৃথিবীতেই আর জন্মগ্রহণ করে না। জুলাই পরবর্তী 3 মাসে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে 70 জন গ্রেফতার। সহিংসতায় জড়িত কেউই ছাড় পাবে না, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। র্যাব বিলুপ্তির আহ্বান বিএনপির পুলিশ সংস্কার কমিটির। কুমিল্লায় বিভাগীয় সম্মেলনে আগামীতে জবাবদিহিমূলক সরকার গঠনের তাগিদ তারেক রহমানের। ভোট ডাকাতি নিষিদ্ধ, দামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না, এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। এমপি আনারের মরদেহ শনাক্তে কলকাতায় ডিএনএ নমুনা দিয়েছেন তার মেয়ে ডরিন, নিশ্চিত করেছে সিআইডি পুলিশ। নির্বাচনের আগেই গণহত্যার বিচার চাইলেন আওয়ামী লীগ সময়ে যারা গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার। বিচারের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয় সোহরাওয়ার্দী উদ্যান থেকে। ভুক্তভোগী সব পক্ষকে নিয়ে মানবাধিকার দিবসের গণজমায়েত কর্মসূচি করে মায়ের ডাক সংগঠন, যেখানে অংশ নেন 24-এর আন্দোলনে আহত ও নিহতের স্বজনরা। কারো ভাই, কারো স্বামী, কারো সন্তান, কারো বাবা মা গুম, খুন, গুলিবিদ্ধ সহ নানা নির্যাতন নিপীড়নের শিকার ভুক্তভোগী ও তাদের স্বজনদের একজন দুজন করে হাজারো মানুষ আসেন সোহরাওয়ার্দী উদ্যানের গণজমায়েতে। সারা দেশ থেকে স্বজনরা আসার পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মধ্য দিয়ে শুরু হয় গণজমায়েত। মতিঝিলে হেফাজত নেতাকর্মীদের হত্যা, পিলখানায় গণহত্যা, 15 বছর ধরে বিএনপি জামাত সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, গুমের শিকার এবং সবশেষ জুলাই আগস্ট বিপ্লবে আহত নিহতদের পরিবারের অনেকেই অংশ নিয়েছিল কর্মসূচিতে। এখানে আসেন জাতিসংঘ সহ বিদেশি দূতাবাস এবং দেশি বিদেশি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা। গণজমায়েতে অংশ নেয়া ছাত্রনেতারা বলেন, সবার আগে বিচার করতে হবে আওয়ামী লীগের। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। যারা সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদে বিদেশ যেতে সহায়তা করেছে তাদের বিচার চান ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদেরকে কারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কারা এদের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করতে হবে। মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। কোনোভাবেই আমাদের যে অর্জন সেটা যাতে ভুলন্টিত না হয়। আমাদের অর্জন আমাদের ভুলের কারণে, আমাদের ইগোর কারণে কোনোভাবে যাতে সেটা ভুলন্টিত না হয়। সকল নিপীড়ন, সকল গণহত্যা, সকল মানবতাবিরোধী হত্যা, গুম, খুন, সেগুলার বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব। মায়ের ডাকের ঐতিহাসিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের। সবাই গুম, খুন থেকে শুরু করে 24-এর গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ঐক্য গঠনের অঙ্গীকার করেন। ক্ষমতার জন্য রাজনীতি নয়, রাজনীতি মানুষকে সেবা করার জন্য। কোনো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনারা শক্ত হন, দৃঢ় হন, ঝুঁকি গ্রহণ করুন, আমরা আপনাদের পাশে আছি।
কিন্তু আওয়ামী দোসরদের সাথে আঘাত করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না। এই রাজনীতির লড়াই চলবেই, তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সেই রকম প্ল্যাটফর্ম যেন সেই রকম থাকে, সেই রকম করে সে তার যাত্রা সামনের দিকে নিয়ে যেতে পারে। দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করতে হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লিখিত বার্তা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যতদূর মনে পড়ে, মায়ের ডাকের এই সংগঠনটি তারা প্রেস ক্লাব কেন্দ্রিক বা ছোটখাটো মানববন্ধন বা সভা সমাবেশ কর্মসূচির মধ্যে দিয়েই চলত। এই সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল এই কর্মসূচি মনে করিয়ে দিচ্ছে বা জানান দিচ্ছে যে বাংলাদেশে গুম, খুন বা আনুষঙ্গিক নানা কারণের ভুক্তভোগী হাজারো মানুষ, যারা এক মঞ্চে এক ব্যানারের নিচে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদেরকেও আনতে পেরেছে। তাদের সবার এখন একটাই দাবি, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। যেমনটি দেখছিলেন, আওয়ামী লীগের আমলে যারা গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার বিচারের দাবি নিয়ে এসেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। স্বজন হারাদের হাহাকারের সাথে হাত পা হারানো পঙ্গু মানুষের নীরব আর্তনাদ মিশেছিল একই কাতারে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মায়ের ডাক সংগঠনের আয়োজনে একত্রিত হন নির্যাতিত পরিবারগুলো। সকলেরই দাবি, হত্যা, গুম, নির্যাতনের দায়ে বিচার করতে হবে আওয়ামী লীগের। চট্টগ্রামের সাতকানিয়ার তাহের উদ্দিন ও এনামুল হক সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকায় পুলিশ তুলে নিয়ে যায়। কোনো বিচার ছাড়াই দুজনের ডান পায়ে গুলি করা হয়। দুজনে হাত ধরছে, দুজনে পা ধরছে, এরকম মাটির মধ্যে এরকম শোয়ার পরে ওই শটগান দিয়ে এরকম লাগাই গুলি করছে। গুলি করার পরে মনে করছে যে আমার দেহটা আস্তানার সাথে বেজে গেছে। হ্যাঁ, এমন যন্ত্রণা, হ্যাঁ, আমার বাসায় বলতে পারছি না। তখন কি করলাম, আমার চোখের গামছাটাকে খুলে আমার পায়ে বাঁধে। এরপরও রেহাই মেলেনি নির্যাতন থেকে। ১৯ মামলায় এনামুলকে গ্রেফতার করা হয়, ১১ বার বন্দী করা হয়, জেলে কাটে ৩ বছর। অন্যদিকে ৩১ মামলার খড়গ নিয়ে তাহের গ্রেফতার হন ১৯ বার, আটক ছিলেন ১২ বছর। আমার দুই চোখ অন্ধ হয়ে যাইতেছে বাবা, শুধু চোখের পানিতে। কলেজ পড়ুয়া ছাত্রদল কর্মীর মায়ের এই কান্না ১২ বছর ধরে। সন্তানকে তুলে নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী, এরপর আর ফিরে আসেনি। সুদূর নোয়াখালী থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন ছেলেকে যারা গুম করেছে তাদের বিচার চাইতে। যেভাবে পারে আমার ছেলেটারে যেন আমাকে ফিরিয়ে দেয়, যদি নাও ফিরিয়ে দেয় আমার ছেলের হাতটা পর্যন্ত যেন আমি পাই। হতভাগা এই মায়ের মতো হাজারো ভুক্তভোগী ও তাদের স্বজনদের নিয়ে গণজমায়েত করে মায়ের ডাক। মতিঝিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা, পিলখানায় হত্যা, ১৫ বছর ধরে বিএনপি জামায়াত সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, গুমের শিকার এবং সবশেষ জুলাই আগস্ট বিপ্লবে আহত নিহতের পরিবারের অংশগ্রহণ ছিল কর্মসূচিতে। সবার কণ্ঠে ছিল বিগত সরকারের অত্যাচারের আর্তনাদ। আমার বাবাকে ফিরিয়ে দিন, আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না, আমরা অনেক কান্না করছি। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, এই রক্তের সাথে আপনারা কেউ বেইমানি করবেন না। আমার ভাই ৮ জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাই লাশটাও ফিরে নাই। কি বলবো বলেন? একটা জাতীয়ভাবে অল ভিকটিমদের নিয়ে একটা নেটওয়ার্ক, একটা মঞ্চ তৈরি করা যায়, যেখান থেকে পরবর্তীতে আর কোনো ফ্যাসিজম মাথাচাড়া দিয়ে উঠবে না, আর কেউ সাহস করবে না আমাদের ভাইদের দিকে আঙুল তোলার। তারা দাবি করেন সকল অন্যায় ও অত্যাচারের বিচার। কোনোভাবেই যেন দেশের জনগণের উপর এমন নির্যাতন আর ফিরে না আসে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশ গড়ার কাজে সরকারের পাশাপাশি নারীদের বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া সাহসী নারীদের সঙ্গে মতবিনিময়ে তিনি আহ্বান জানান। এ সময় বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার প্রত্যয় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই বিপ্লব, যার ফলশ্রুতিতে স্বৈরাচার হটিয়ে জন্ম নেয় নতুন বাংলাদেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনে ছাত্র জনতার সাথে সাহসী ভূমিকা রেখেছেন নারীরা। শহীদ হওয়ার পাশাপাশি অনেক নারী আহতও হয়েছেন।
উত্তাল সেই সময়ের বিপ্লবী নারীদের কথা শুনতেই মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক অনুষ্ঠানের। সেখানে প্রধান উপদেষ্টা বড় লক্ষ্য নিয়ে নারীদের দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ, ফিনিশ। এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে যে পুরনোদের কথার ফাঁদে পা দিও না। বুঝে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায় কি পারা যায় না আমরা ঠিক করবো, কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি। এই বিশ্বাসটা মনের মধ্যে রাখলে তোমরাই বলবে আমরা কি জানবো, তোমরাই জানবে। এ সময় বর্তমান প্রজন্মকে মহাশক্তিশালী আখ্যা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশ গড়ার পুরো দায়িত্ব সরকারের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এ সময় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার প্রত্যয় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মেয়েরা সে শক্তিটা দেখিয়ে ফেলেছে, সেজন্য বললাম যে এটা ঐতিহাসিক একটা জিনিস, পৃথিবীর ইতিহাসের একটা জিনিস। তোমরা সেই শক্তিটা দেখিয়েছো, অন্য দেশের মেয়েরা পারে নাই। তোমার মতো মেয়ে বাংলাদেশে শুধু নয় পৃথিবীতেই আর জন্মগ্রহণ করে নাই। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমাদের শক্তি এত বড়, এটা ছোট্ট একটা জিনিস দিয়ে সন্তুষ্ট হয়ে না যায়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ শাসনামলে বঞ্চিত 764 জনকে সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিটি। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এ সময় প্রেস সচিব বলেন, আগস্টের 5 তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু সহিংসতার 88টি ঘটনায় 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী বছর রোহিঙ্গা সংকট নিয়ে একটা বড় সম্মেলন করা হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ শাসনামলে বঞ্চিত 764 জনকে সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার সুপারিশ করে জনপ্রশাসন সংস্কার কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় কমিটি। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্যান্য সদস্যদের উপস্থিতিতে কমিটির প্রধান জাকির আহমেদ খান এ প্রতিবেদনটি পেশ করেন। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পদ ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, পদোন্নতি বঞ্চিতদের আবেদন পর্যালোচনায় গত সেপ্টেম্বরে গঠিত কমিটি 1540 কর্মকর্তার আবেদন যাচাই বাছাইয়ের পর এ সুপারিশ করে। পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তা যারা, তারা অনেক আবেদন করেছিলেন। তাদের আবেদন পর্যালোচনার জন্য সরকারের পক্ষ থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছিল। ওনারা 1540 জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন। সেগুলো যাচাই বাছাই করে 764 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছেন। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগস্টের 5 তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু সহিংসতার 88টি ঘটনায় 70 জনকে গ্রেফতার করা হয়েছে। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। তো সেই বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরও বেশ কিছু 88টা কেস হয়েছে। প্রেস সচিব বলেন, আগামী বছর সরকারের বড় একটি কাজ হবে রোহিঙ্গা সংকট নিয়ে বৃহৎ পরিসরের একটি সম্মেলন করা। রোহিঙ্গা যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করা। আমরা এইটার ক্রাইসিসটার ভেন্যু এবং মোডালিটিসটা আমরা এই মার্চ এপ্রিলের মধ্যে আমরা ঠিক করে ফেলব, এবং এইটা আমরা আশা করছি যে এই কনফারেন্সটা হবে আগামী বছরের সেকেন্ড হাফে। সরকারি কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি পোষাতে করণীয় নির্ধারণে 3 মাসের সময় দিয়ে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চায় আগামী দিনে দেশে জবাবদিহিমূলক সরকার আসুক, তবেই পূরণ হবে জনগণের প্রত্যাশা। বিকেলে কুমিল্লায় রাষ্ট্র সংস্কারে 31 দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, বিএনপির প্রতি দেশের মানুষের যে আস্থা রয়েছে তা ধরে রাখতে হবে নেতাকর্মীদেরই। রাষ্ট্র সংস্কারে 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয় কুমিল্লায়। এতে অংশ নেন জেলা ও সাংগঠনিক বিভাগ পর্যায়ের প্রতিনিধিরা। জানতাম স্বৈরাচার বিদায় হবে। প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করে বলেই 2 বছর আগে রাষ্ট্র সংস্কারের বিষয়টি তুলে ধরে। আগামী দিনে দেশে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা
জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। বক্তব্যে তারেক রহমান আরো বলেন, বিএনপির প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা রয়েছে। জনগণের সেই আস্থা বিশ্বাস ধরে রাখার দায়িত্ব নিতে হবে নেতাকর্মীদেরকেই। আপনার উঠা বসা চলনে বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন, পরে আপনার এলাকার দল হবে, আপনার এলাকার যারা দলের নেতা করবে, এবং সামগ্রিকভাবে এটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জ্বরের মতন। ঘরে একবার ঢুকলে যেরকম একজন নিয়ে ঢুকলে যেরকম সবার হতে থাকে হাঁচি কাশি, ঠিক এটাও এরকম। গত 15 বছরে দল ও নিজ পরিবারের ওপর অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে স্বৈরাচার। এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল, এখনো সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। 31 দফা রাষ্ট্র সংস্কারের বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং ভোট ডাকাতি নিষিদ্ধ ডামি ভোট। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভালো কিছু র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। পাশাপাশি দলের গঠিত সংস্কার কমিটি জনবান্ধব এবং বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করারও প্রস্তাব দিয়েছে। গত 15 বছর গুম খুন সহ নানান অপেশাদার আচরণের জন্য সমালোচনা ছিল র্যাব নিয়ে। দাবি ওঠে সংস্কারের। জনদাবির প্রেক্ষিতে সরকার গঠিত সংস্কার কমিশনের সুপারিশ দিতে বিএনপিও গঠন করে সাবেক সচিব, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সমন্বয়ে 6 সদস্যের কমিটি। মঙ্গলবার পর্যালোচনা শেষে তুলে ধরে 5 দফা প্রস্তাব। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতারা। জুডিশিয়াল কিলিং সবকিছুর অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। শুধুমাত্র উন্নততর সার্ভিস প্রাপ্তির জন্য নয়, ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে। আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি। এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। মানিকগঞ্জের ঘিওরে সাবেক ছাত্রদল নেতা লাবলু হত্যার জেরে বসতবাড়ি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, হত্যার প্রতিবাদে মঙ্গলবার উপজেলায় ছিল হরতাল। বাদ আসর লাবলুকে দাফন করা হয়। রাতে উত্তেজনা ছড়ায়। হত্যাকাণ্ডে অভিযুক্ত বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সোবহান হক সহ 4 থেকে 5 জনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। এ সময় টার্মিনালে থেমে থাকা একটি বাসেও আগুন দেওয়া হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গেল সোমবার আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাবলু আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আরও 4 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে সাইফুল হত্যা মামলার আসামি রিপন দাস, বিশাল দাস, আমান দাস এবং রাজীব ভট্টাচার্যের রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে রিপনের 5 দিন এবং বাকিদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে গত 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় সাইফুলের বাবা 31 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পশ্চিমবঙ্গে খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনারের খণ্ড ও বিখণ্ড মরদেহ শনাক্তের জন্য কলকাতায় ডিএনএ নমুনা জমা দিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। গেল বৃহস্পতিবার কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নিজের ডিএনএ নমুনা দেন তিনি। মঙ্গলবার এমনটা জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। এর আগে পশ্চিমবঙ্গের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মরদেহের খণ্ডিত অংশ। সেটি সাবেক এমপি আনারের কিনা তা নিশ্চিতে এই ডিএনএ পরীক্ষা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গেল 12 মে ভারত যান সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরদিন রাতে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে।
এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য, চারিদিকে ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। সন্ধ্যায় কারওয়ান বাজারে একটি হোটেলে মানবাধিকার খবর পত্রিকার একযোগ পূর্তি এবং বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে, আয়নাঘর গণভবনের নির্দেশে হয়েছিল, সেই গণভবনের পতন হয়েছে, আর কখনো তা ফিরে আসবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এ সময় মানবিক মানুষ সম্মাননা এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা দেওয়া হয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীরকেও। 5ই মে 2013 সালে আমি দেখেছি গণভবনের পতন। সেই গণভবন হয়েছে নির্যাতন এবং অত্যাচারের প্রতীক। আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য, ঐক্য, ঐক্য। ষড়যন্ত্র চারিদিকে, সেদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে। গত 16 বছরে মানবাধিকার সংগঠনগুলো হাসিনা অধিকার সংগঠনে পরিণত হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বিকেলে প্রেস ক্লাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় অঙ্গগুলো এখনও ঠিকভাবে কাজ করতে পারছে না। শঙ্কা প্রকাশ করে বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন মনে হয় অধরাই রয়ে যাবে। আইন ব্যবস্থাকে স্বাধীন রাখার দাবি জানিয়ে বক্তারা বলেন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন থাকলে আইন সংস্কার করে মানবাধিকার নিশ্চিত করা যাবে না। ভারতের পররাষ্ট্র সচিবের সফরে বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ কি গলেছে? প্রত্যাশা অনুযায়ী সম্পর্কের টানাপোড়েন কমার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকরা। সমতা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে হলে দু দেশেরই ছাড় দিয়ে জনগণের জন্য সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, মিথ্যাচার বন্ধ করে সেই সম্পর্ক এগিয়ে নিতে ভারতকেই এগিয়ে আসতে হবে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্কে শীতলতার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর। সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনার পাশাপাশি ভারতীয় মিডিয়ার অপতথ্য ও মিথ্যাচার বন্ধে কড়া বার্তা দেয় বাংলাদেশ। সংখ্যালঘু নির্যাতনের ভুল সংবাদ নিয়েও দিল্লিকে বলা হয় ঢাকার পক্ষ থেকে। তারপরও প্রতিবেশী দেশটির মিডিয়ায় মিথ্যাচার চলছেই। বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি ভারতের। দুদেশের মধ্যে সম্পর্কের এই অবস্থায় ভারতের পররাষ্ট্র সচিবের আনুষ্ঠানিক সফরকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা? প্রথমেই তিনি বলেছেন যে আমরা দুদেশের সম্পর্ককে উন্নত করতে চাই এবং স্বাভাবিক করতে চাই, তো সেটা একটা পজিটিভ মেসেজ আমার মনে হয়। বাট একই সঙ্গে উনি বলেছেন যে কি কি বিষয়গুলি উনি সামনে নিয়ে আসতে চান, সেখানে আমার মনে হয় আমাদের দিকে কোনো ক্ষেত্রে আমাদের অবস্থান ভিন্ন হতে পারে। বাংলাদেশে যে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার যে বিষয়টি নিয়ে ভারত উদ্বিগ্ন, সেটি তিনি বলেছেন, সেটি আবার তিনি তার উপর জোর দিয়েছেন। তো এটি আমার কাছে মনে হয়েছে যে ভারত তার আসলে অবস্থান পরিবর্তন করতে প্রস্তুত কতখানি, সেটি নিয়ে আমাদের মনের মধ্যে কিছুটা সন্দেহ বা চিন্তা দেখা দিয়েছে, কিছুটা আমরা কনসার্ন। দিল্লিতে বসে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ঢাকার অসন্তুষ্টির কথাও বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বিষয়ে আলোচনায় অস্বস্তি আছে ভারতের। ভারত তাকে সম্ভবত অতিথির মর্যাদা দিয়ে রেখেছে, তো সেইখানে একটা আমাদের সঙ্গে ভারতের একটা পার্থক্য তো রয়েই গেছে। তো সেইটা ভারতের দিক থেকে আমি শুনিনি যে এখন পর্যন্ত রিজলভ করা হয়েছে। আমরা খুশি হতাম যদি এটা রিজলভ হতো। প্রফেসর ইউনুস তিনিও একাধিকবার ভারতকে নানানভাবে বুঝিয়েছেন যে এটি আমাদের পছন্দ হচ্ছে না, আমাদের এক ধরনের অস্বস্তি রয়েছে। তো ভারত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। আমরা এটিও দেখতে চাই ভারত আসলে কিভাবে এটিকে হ্যান্ডেল করে এবং কি ডেলিভার করে শেষ পর্যন্ত। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দুদেশের সম্পর্ক উষ্ণ করা কঠিন মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই মুহূর্তে না হলেও টানাপোড়েন যা ছিল সেটার বরফ যেহেতু ভেঙে গেছে, ক্রমান্বয়ে আমরা একটা স্বাভাবিক পরিস্থিতির দিকে যেতে পারি। ক্ষোভগুলোকে যদি আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করতে না পারি, ভারত সে বিষয়ে সচেষ্ট না হয়, তাহলে কিন্তু এই টানাপোড়েন আপাতত কমলেও মূল সমস্যাগুলো রয়ে যাবে। তবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ নির্ধারণ হওয়া উচিত বলে মনে করেন তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসেবে তার নিযুক্তি অনুমোদন করার পর প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া দুদকের অপর দুই কমিশনার হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ
মিয়া আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। গত 29 অক্টোবর দুদকের চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং 2 কমিশনার মোহাম্মদ জহুরুল হক ও কমিশনার মোসাম্মদ আসিয়া খাতুন। এরপর থেকেই দুদকের চেয়ারম্যান ও 2 কমিশনারের পদ খালি ছিল। ডক্টর এম এম মোমেন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্র গৃহীত হলে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য ফাইল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। মঙ্গলবার সকালেই সেটি অনুমোদন করা হয়। বাস্তবতা মেনে বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতেই ভোজ্য তেলের দাম লিটারে 8 টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি স্বীকার করেন আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার, তবে আগামীতে যেন কোনো সমস্যা না হয় তা নিশ্চিতে কাজ চলছে। রমজানে কোনো পণ্যের সংকট হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। আয়োজনে কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন। দ্রুত একটা নির্বাচন করা। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারণ তুলে ধরেন। গতকাল আমরা তেলের দাম 8 টাকা বাড়িয়েছি। এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেন উপদেষ্টা। জানান ভবিষ্যতে দাম নিয়ে যে কোনো ধরনের সংকট এড়াতে কাজ করছে সরকার। অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই বছরের শিক্ষা থেকে, কারণ আমরা আগামী বছর জন্য আলুতে আরো ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়, সেটার ব্যাপারে আমি যথেষ্ট সজাগ থাকবো। এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের মতো জবাবদিহিতামূলক সরকার আগে কখনো ছিল না। দ্রব্যমূল্য কমাতে সরকার একনিষ্ঠভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আসছে কিনা আমি জানি না। আমরা আমাদের যেগুলো কাজ যা যা করছি, যা যা হচ্ছে, আপনি আগে দেখেছেন তো যে আগের প্রাইম মিনিস্টার আপনি কয়টা প্রেস রিলিজ পেতেন। আমাদের এখানে যতগুলো ঘটনা ঘটছে আমরা প্রত্যেকটা প্রেস রিলিজ দিচ্ছি। ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ডে আলুর সিন্ডিকেট নিয়ে কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন। কৃষিকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় জানান বিজয়ীরা। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ, কারণ এই নতুনত্ব কাজগুলোর ক্ষেত্রে আনার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে নতুনত্ব আনার ক্ষেত্রে তারা আসলে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আগামীতে যাতে আরও ভালো ভালো রিপোর্ট করতে পারি সেই জন্য এই পুরস্কার আমাদেরকে অনুপ্রেরণা হিসেবে কাজ দেবে। আজকে যেহেতু অ্যাওয়ার্ডটা পেয়েছি, আমি এই সুযোগটা হাতছাড়া করে নাই, মাকে নিয়ে এসেছি আমি সাথে করে, খুব ভালো লাগছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। অসংখ্য ড্রেজার দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে, এতে নদীর গতিপথ নষ্ট হচ্ছে, মরে যাচ্ছে নদী। রাজনৈতিক সরকার এলে দেখবেন এখন যা আছে তাও থাকবে না বলে জানান নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। নদ নদী সংখ্যা নির্ধারণে অহিতকরণ সেমিনারে উপস্থিত থাকা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, রাজধানীর 21টি খাল দখল এবং দূষণমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরি করতে কাজ চলছে। খালের তালিকা প্রস্তুত করতে ডিসিদের 3 মাস সময় দেওয়া হয়েছে। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষাকে কিভাবে দখল ও দূষণমুক্ত করা যায় তার জন্য কর্মপরিকল্পনা নেওয়া হবে বলে উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা। দেশে নদ নদীর সংখ্যা 1156টি। মন্ত্রণালয়ে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে সামনের 1 বৈশাখে। বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়, কারণ উন্নয়নের নামে খালগুলো ভরে সেখানে ড্রেন করা হয়, which is not sufficient. নদী কম দেখিও আমাদের লাভ নেই, বেশি দেখিও আমাদের লাভ নেই, কারণ নদী আমাদের জাতীয় সম্পদ। একটা গ্রহণযোগ্য তালিকা করি এবং সবচাইতে সংকটাপন্ন নদীগুলোকে 240টা মতন আইডেন্টিফাইড হয়েছে। সবচাইতে সংকটাপন্ন নদীগুলোকে আমরা টার্গেট করে চেষ্টা করি কর্মপরিকল্পনা করতে, কিন্তু প্রত্যেকটা জেলা থেকে একটা নদীকে দখল এবং দূষণমুক্ত করার কাজ আমরা অচিরেই শুরু করে দেব।
নবনিযুক্ত চেয়ারম্যানদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। একই সাথে সকলকে নিজেদের ক্ষমতায়ন বাড়িয়ে কাজ করার কথা বলেন তিনি। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের জন্য পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা বিষয়ক 3 দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব AK-M শামীমুল হক সিদ্দিকী। সরকারের হ্যান্ডওভারকৃত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনার জন্য পার্বত্য জেলার জন্য প্রযোজ্য বিভিন্ন আইন, টেকসই উন্নয়ন, জেলার উন্নয়ন কৌশল এবং পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনার দিক নির্দেশনা সম্পর্কে ধারণা দেওয়া হয় চেয়ারম্যান ও সদস্যদের। মুখে বলা হয় নারী অধিকারের কথা, বাস্তবতায় কোনো অধিকার নিশ্চিত হয়নি। নারী অধিকার নিশ্চিত হলে 24-এর পর গণ অভ্যুত্থানের পর রাজনীতি সহ সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়ত। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের RC মজুমদার মিলনায়তনে 24-এর গণ অভ্যুত্থানে নারী এবং নারী মুক্তির প্রসঙ্গে শীর্ষক সেমিনারে কথা বলেন বক্তারা। মহিষী রোকেয়া সাখাওয়াত হোসেনের 144তম জন্ম ও 92তম মৃত্যুবার্ষিকী স্মরণে এই সেমিনার আয়োজন করে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। সেখানে বক্তারা বলেন 24-এর গণ অভ্যুত্থানে 11 জন নারী শহীদ হয়েছেন, অথচ তাদের নাম কোথাও খুঁজে পাওয়া যায় না। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির ফলে নারী কোনো ক্ষেত্রে ব্যাপক অংশগ্রহণ করতে পারেনি, অথচ রাজনীতি সহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লে দেশের অগ্রগতি হবে। বক্তারা বলেন বেগম রোকেয়ার জীবন সংগ্রাম আজও নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে জাতীয়তাবাদী ছাত্র দল। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ভবিষ্যৎ বাংলাদেশের মানবাধিকার ভাবনা এবং ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনায় একথা বলেন বক্তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2024 উপলক্ষে মুক্ত আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের মানবাধিকার সেল। মুক্ত আলোচনায় গত 15 বছরে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের স্বজন এবং 24-এর গণ অভ্যুত্থানে শহীদ 2 জনের স্বজনও অংশ নেন। সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহমিনা রুশদি লুনা বলেন, যারা বিএনপিকে সংগঠিত করতে সক্ষম ছিল তাদের ধরে ধরে গুম করেছিল হাসিনা সরকার। অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের একাংশের চেয়ারম্যান ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন, তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হলে মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা গুম, খুন ও নির্যাতনের শিকার মানুষদের নিয়ে তৈরি আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। সাধারণ মানুষ ভাবছে যে এটা হলো বানানো একটি কথা, আয়নাঘর। আয়নাঘর আসলে আয়নাঘর বলে কিছু ছিল না। সেই জিনিসটাকে মানুষের সামনে, দেশের মানুষের সামনে ওপেন করার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। তারেক রহমান সাহেব যে 31টি দফা দিয়েছে, এই দফা যদি বাস্তবায়িত করতে পারে তাহলে মনে হয় আপনাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। তার কারণ হচ্ছে আলোকিত মানুষ সৃষ্টি যদি না হয় তাহলে কখনো মানুষের অধিকার ফিরে পায় না। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যা সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অস্থায়ী উদ্যোগের পরিকল্পনায় এগিয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রাথমিকভাবে 700 শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করতে এই ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার উপাচার্যের সম্মেলন কক্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন চুক্তিতে সই করেন। কেরানীগঞ্জের তেঘরিয়ায় দ্বিতীয় ক্যাম্পাসে স্থায়ী হল নির্মাণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে আবাসিক সুবিধা পাবেন। এছাড়া এই প্রকল্পের আওতায় একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, যেখানে 100টি কম্পিউটার থাকবে। শিক্ষার্থীদের জন্য থাকবে IELTS প্রস্তুতিমূলক প্রশিক্ষণ। প্রথম বছর প্রতিটি শিক্ষার্থীকে ব্র্যান্ড স্কোর 7 অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও থাকবে সফট স্কিল, নেতৃত্ব গুণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ এবং উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। প্রাথমিকভাবে আমরা 700 জনের জন্য করলেও আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড়। আমরা চাই শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যার সমাধান করতে পারছেন না, তাদের জন্য আমরা আসলে ব্যাপকভাবে কাজ করতে চাই। ছাত্ররা তো শুধু আবাসন সুবিধা চেয়েছিলেন, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আবাসনের পরেও থাকা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু তাদের সহযোগিতা এখানে আসতেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল সভাপতি AM নাজিম উদ্দিনকে গণসংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। প্লাস্টিক রিসাইকেল শ্রমিক ইউনিয়ন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতারা বলেন, সরকারের গঠিত মালিক, শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় পরামর্শক সার্চ কমিটির আহ্বায়ক নাজিম উদ্দিন এই সেক্টরের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উদযাপিত হয়ে গেল কটন ডে 2024। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এবং সহযোগী সংগঠন কটন কাউন্সিলের উদ্যোগে দিনটি উদযাপন করে যুক্তরাষ্ট্রের দূতাবাস। সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। প্রধান আকর্ষণ ছিল ইউএস কটন ট্রাস্ট প্রোটোকল। অনুষ্ঠানে অংশ নেন তুলা ও তৈরি পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদাররা। আলোচনা করা হয় যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে টেকসই পোশাক সরবরাহের চেন নিয়ে। এছাড়াও বাংলাদেশের তৈরি পোশাক খাতে মানসম্পন্ন কাঁচামালের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয় অনুষ্ঠানে। আমেরিকার তুলা চাষিরা উন্নত কৃষি প্রযুক্তি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সেরা মানের তুলা উৎপাদন করে। এই উৎকর্ষের প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্রের তুলা সর্বোচ্চ মান ও টেকসই চাহিদা পূরণ করে, যা বৈশ্বিক টেক্সটাইল প্রস্তুতকারকদের পছন্দের কারণ। বাংলাদেশের তৈরি পোশাক খাত এবং অন্যান্য খাতে কাজের পরিবেশ উন্নত করতে বেসরকারি খাত, শ্রমিক সংগঠন এবং অন্যান্য অংশীদারদের সাথে আমাদের সহযোগিতা আরও গভীর করবার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। ঢাকা কলেজ এক্স স্টুডেন্ট গ্র্যান্ড রিইউনিয়ন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সভায় রিইউনিয়নের প্রস্তুতির খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়। সাবেক ছাত্রদের এই পুনর্মিলনীকে প্রাণবন্ত করতে বিভিন্ন পরামর্শ দেন সাবেক ছাত্ররা। এ সময় সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে প্রচারণার উপর গুরুত্ব আরোপ করা হয়। তাছাড়া কলেজ জীবনের স্মৃতিচারণে বন্ধু সতীর্থদের কাছে সুভেনিরের জন্য লেখা আহ্বান করা হয়। সভায় অন্যান্যের মধ্যে ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নওয়াজ আলী নেওয়াজ, জিএস জাকির হোসেন এবং রিইউনিয়ন উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক সৈয়দ মাজহারুল হক সোহাগ উপস্থিত ছিলেন। এবারে প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান। জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, প্রবাসী গণমাধ্যম কর্মী সহ অনেকেই। উৎসবমুখর পরিবেশে বাণিজ্যিক রাজধানী দুবাইতে বর্ণিল আয়োজনে যাত্রা শুরু করল পেশাজীবী সংগঠনটি। দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের নূতন কমিটির অভিষেক অনুষ্ঠান ঘিরে জমকালো আয়োজন করা হয় দুবাইয়ে। শনিবার স্থানীয় সময় রাতে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ওমর আফলাতুন, জাকির হোসেন, শামীম আশরাফ চৌধুরী, আরিফুর রহমান ও ডক্টর জিনাত রেজা খান। এ সময় প্রেস ক্লাবের সম্পাদক ও নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সমিতি ইউএর সভাপতি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই বিদেশের মাটিতে বাংলাদেশি মিডিয়া কর্মীদের নিয়ে এর চেয়ে বড় পরিসরে কোথাও আর কোনো সংগঠন আছে কিনা তা আমার জানা নেই। নিঃসন্দেহে সংগঠনের সকল সদস্যদের জন্য এটি একটি গর্বের বিষয়। আগামীতে বাংলাদেশ এবং সংযুক্ত আমিরাতের যে খবরগুলো তুলে নিয়ে আসবেন, মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাসী হিসাবে কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি। সংবাদ মানেই ডজনখানিক নাম, ছবি, কিন্তু মূল ঘটনা কিন্তু তুলে ধরা হতো না। তো আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করেছি যে সত্য ঘটনাটা তুলে ধরা। বাংলাদেশ থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, উপদেষ্টা আব্দুল হাই শিকদার ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলিম। সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের মধ্যে যে বায়োলেটারাল ব্রাদারশিপ রিলেশনশিপ আমাদের মধ্যে আছে, এটা সম্পর্কটা অটুট রাখতে হলে এমন কিছু সংবাদ আমরা পরিবেশনা না করি যে আমাদের ভিতরে ভুল বা মতাদর্শের মধ্যে কোনো রকম বিচ্ছেদ তৈরি হয়। তারা যেভাবে অতীতেও আমাদের প্রবাসীদের পাশে ছিল, তাদের সুখ দুঃখ হাসি কান্না নিয়ে কাজ করেছে, ভবিষ্যতেও তারা সবাই আমাদের প্রবাসীদের পাশে দাঁড়াবে। বাংলাদেশ প্রেস ক্লাব ইনশাআল্লাহ উইল কোঅপারেট মোর এন্ড মোর এন্ড মোর উইথ মামুন এন্ড অল দ্য প্রেস পিপল ইন ইউএই। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। প্রেস ক্লাবের প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। যাত্রা শুরু হলো যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার শোরুম সর্দার ইলেকট্রনিক্সের। বিকেলে রাজধানীর উত্তর সায়দাবাদের নিউ ধলপুর রোডে নতুন এই শোরুমের উদ্বোধন করা হয়। এই শোরুম থেকে গ্রাহকরা আন্তর্জাতিক মানের যমুনা ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি ও সকল হোম অ্যাপ্লায়েন্স ক্রয় করতে পারবে।
এছাড়া গ্রাহকদের জীবন সহজ রাখতে বিক্রয় পরবর্তী সার্ভিসও পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্য ক্রয়ে সর্বোচ্চ 20% নগদ মূল্য ছাড় রয়েছে। আন্তর্জাতিক এবারে সিরিয়ায় ড্রোন হামলা চালালো তুরস্ক। মঙ্গলবার সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা লক্ষ্য করে হামলা চালায় তুরস্কের গোয়েন্দা সংস্থা, যাতে ধ্বংস করা হয় কুর্দি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর YPGর 12টি ট্রাক। দাবি আঙ্কারা প্রশাসনের। বলা হচ্ছে ভারী অস্ত্র আর ক্ষেপণাস্ত্র বোঝাই ছিল বিদ্রোহীদের যানগুলো। দাবি আসাদ বাহিনী রেখে যাওয়া অস্ত্র বেদখল করেছিল বিদ্রোহীরা। তবে হামলায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুর্দি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী YPG তুরস্কের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত। সিরিয়ায় মার্কিন সমর্থন গোষ্ঠী উপস্থিতির সাথে জঙ্গি গোষ্ঠী IS-এর বিবাদ রয়েছে। পশ্চিম সুদানের দারফুরের একটি বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন 100-রও বেশি মানুষ, আহত হয়েছেন আরও শতাধিক। মঙ্গলবার দেশটির বেসরকারি সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিনহুয়া। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। বাজারটিতে কেনাকাটা করতে জড়ো হয়েছিলেন তারা। গেল মে মাস থেকেই কাপকাবিয়া শহরটি বিদ্রোহী আধাসামরিক বাহিনী RSF-এর নিয়ন্ত্রণে। ধারণা করা হচ্ছে বাহিনীটির সদস্যদের অবস্থান লক্ষ্য করেই চালানো হয়েছে এই হামলা। প্রায় 2 বছর ধরে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী RSF-এর মধ্যে যুদ্ধ চলছে, যাতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। 2016 সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট, পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করেন। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এই সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমান। মঙ্গলবার তারেক রহমানকে দেয়া 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। একই সঙ্গে দণ্ডও স্থগিত করেছেন। তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য 7 বছরের সাজা দিলেন আউট অফ এ পলিটিক্যাল স্কিম। তো দীর্ঘদিনের অবস্থা আপনারা জানেন। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন। এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগে আদেশ দেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2 ডিসেম্বর এই তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে 2017 সালে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনার ব্যাংক হিসাবে তথ্য তলব করা হয়েছে। সেই সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠায়। হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্যদিবসের মধ্যে পাঠাতে বলেছে আর্থিক গোয়েন্দা ইউনিট। শেখ হাসিনা ও শেখ রেহেনা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা কারা এসব ট্রাস্টে টাকা দিয়েছেন তা খতিয়ে দেখতে এই তলব। তাছাড়া এই ট্রাস্টের টাকা কী কাজে ব্যবহার করা হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরে বেরিয়ে আসে বিগত সরকারের নানান দুর্নীতির খবর। এই সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।